আচ্ছা, এরকম কি কখনো আপনারা শুনেছেন যে কোনো একজন ব্যক্তি যিনি পরিবারে ধরুন আগে থাকতো এবং ৮ থেকে ১০ বছর হয়ে গেছে তিনি মারা গেছেন, কিন্তু হঠাৎই একদিন এরকম ৮-১০ বছর পরে তিনি আবার পরিবারে ফিরে এলেন এবং ফিরে আসার পরে এমন কিছু বললেন বা এমন কিছু ঘটল যেটা পরিবারের কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আবার একটা সময় এলো যখন কিন্তু সবকিছু আবার থেমে গেল। এরকম কি কখনো আপনারা শুনেছেন? হয়তো শোনেননি, তাই তো? কিন্তু আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনায় কিন্তু ঠিক এরকমই ঘটনা একটা ঘটেছে। এবং যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, তিনি বারবার মেনশন করেছেন যে এই ঘটনাটা তাদের পরিবারের একটা অত্যন্ত সত্যি ঘটনা এবং শুধু যে ওনার পরিবারই এই বিষয়টা জানেন তা নয়, ওনাদের আশেপাশের অনেক মানুষ কিন্তু এখনও এই ঘটনার সাক্ষী আছেন। তবে সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভালো লাগবে এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আপনারা যখন পুরো ঘটনাটা শুনবেন, প্রত্যেকটা মুহূর্তে আপনারা বুঝতে পারবেন যে যে পরিবারের সাথে এই ঘটনাটা ঘটেছিল তারা একটা কিরকম মেন্টাল কন্ডিশনের মধ্য দিয়ে গেছিল। তো সকলকে বলবো, আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা মেদিনীপুর থেকে সোনালিদি লিখে পাঠিয়েছেন। উনি লিখেছেন যে উনি ওনার মেয়ের সাহায্য নিয়ে ইমেলটি করেছেন এবং এই যে ঘটনাটা আজকের আমি বলতে চলেছি সেটা কিন্তু ওনার পরিবারে, অর্থাৎ ওনার শ্বশুরবাড়ির পরিবারের ঘটে যাওয়া একটা খুব সত্যি ঘটনা। প্রথমে আমাকে এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিতে হবে, তাহলেই আপনারা কিন্তু পুরো ঘটনাটা বুঝতে পারবেন এবং আমারও আপনাদেরকে পুরো ঘটনাটা বোঝাতে সুবিধা হবে। তো সোনালিদি যেটা জানিয়েছেন যে 1982 সালে 1982-তে ওনার বিয়ে হয়। তো শ্বশুরবাড়িতে এসে উনি দেখেন যে ওনার শ্বশুরবাড়ি বিশাল বড় একটা জয়েন্ট ফ্যামিলি, যেটা উনি বিয়ের আগে শুনেও ছিলেন। তো সবাই একসাথে খুব মিলেমিশে থাকে। ওনার শ্বশুরমশাইরা হচ্ছে নিজেরা 3 ভাই। এবার 3 ভাই তার পুরো পরিবার নিয়ে ওই বাড়িতে থাকে এবং ওনার মানে এই সোনালিদির শ্বশুরমশাই হচ্ছে সবার বড়। কিন্তু সোনালিদির শ্বশুরমশাইয়ের থেকেও আরেকজন বড় দাদা রয়েছে, তিনি বিয়ে করেননি। এবার এই যে দাদা, সোনালির শ্বশুরমশাইয়ের যে বড় যে দাদা, তো তিনি কিন্তু মানে ওনার যে শ্বশুরমশাইরা 3 যে ভাই, এই দাদা কিন্তু নিজের ভাই নয়, মানে নিজের দাদা নয় আর কি। কিন্তু সে হচ্ছে পরিবারে ওনার বাবা মা আর কি এনাকে একদম পুত্র স্নেহে বড় করেছিলেন। ওনাদেরই কোনো একজন খুব নিকট এক আত্মীয়ের ছেলে ছিল। তো সোনালিদির শ্বশুরমশাইয়ের যারা বাবা মা ছিলেন, তো ওনারা ওই ছেলেটিকে একদম নিজের ছেলের মতো করেই মানুষ করেছিলেন এবং ওনারা যখন বলতেন, সবাইকে বলতেন যে এ বড় ছেলে, বাকি 3 জন হচ্ছে এর ভাই। এবার ওনার শ্বশুরমশাইরা নিজেরা 3 ভাই, তারা ওই বাড়িতে থাকতো। আর ওই যে সবার বড় যে দাদা, তিনিও ওই বাড়িতে থাকতেন, কিন্তু তিনি বিয়ে করেননি। তার কোনো পরিবার কিচ্ছু নেই। আর ছোটবেলা থেকেই ওই দাদা খুব ভালো ছিলেন। মানে সোনালিদি যেটা এসে শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে এসে যেটুকু আর কি উনি দেখেছিলেন,
বা বাকিটা পুরোটাই ওনার শোনা। তো যেটা উনি মানে দেখেও ছিলেন যতটুকু সময়, খুব বেশি সময় উনি দেখতে পাননি ওনাকে। সেটা হচ্ছে প্রচণ্ড বিদ্বান একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি বাংলা, ইংরেজি, জার্মান এই সমস্ত ভাষা খুব ভালো বলতে পারতেন। মানে ফরেন ল্যাঙ্গুয়েজও উনি খুব যথেষ্ট পারদর্শী ছিলেন। অঙ্ক, কেমিস্ট্রি এইসব সাবজেক্টও ভীষণ ভালো জানতেন। এবং উনি পড়াশুনোর কাজে বিভিন্ন কলেজে উনি পড়াতেন এবং বেনারসে গিয়ে সেখানকার ইউনিভার্সিটিতে কিছু পড়াশুনো উনি করাতেন, গেস্ট লেকচারার হিসেবে যেতেন বিভিন্ন জায়গায়। মানে উনি ভীষণ একজন বিদ্বান এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। কিন্তু সমস্যা একটাই ছিল, সেটা হচ্ছে যে উনি কোনো জায়গাতেই খুব বেশি দিন কাজ করতে পারতেন না। মানে উনি হয়তো কোনো কলেজে চাকরি পেলেন বা কোনো স্কুলে হয়তো চাকরি পেলেন, সেখানে উনি কিছুদিন পড়াতেন, তারপরে উনি সেই কাজটা ছেড়ে দিতেন। ছেড়ে দিয়ে আবার অন্য যেহেতু উনি প্রচণ্ড এডুকেটেড ছিলেন, ওনার প্রচুর নলেজ ছিল, প্রচুর জ্ঞান, তো সেই জন্য ওনার না কাজেরও অভাব হতো না। বিভিন্ন কলেজে বা স্কুলে উনি যেতেন, সেখানে হয়তো গেস্ট লেকচার হিসেবে কিছুদিন কাজ করলেন, তারপরে আবার সেখান থেকে উনি চলে আসতেন। এবং পরিবারের যেহেতু ওনার ইনকামও যথেষ্ট ভালোই ছিল, এবার পরিবারের সবাই ওনাকে খুব পছন্দ করতো। ওনার ব্যবহার ভীষণ ভালো ছিল ছোট থেকেই। মানে সোনালিদি যেটা লিখেছেন যে ওনার শ্বশুরমশাইয়ের যিনি বাবা মা ছিলেন, তারা এই যে নিকট আত্মীয়র একজন ছেলেকে মানুষ করেছে, কারণ তারা সবাই মারা গেছিল কোনো একটা কারণে। তো ছেলেটির দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। ছেলেটার যখন 6 বছর বয়স, তখন ওনাকে নিয়ে আসে এবং সেই 6 বছর বয়স থেকে উনি এই বাড়িতেই থাকতেন। এবং সবাই মানে বাকি যে ছোট ছোট ভাইরা ছিল সবাই ওনাকে কিন্তু নিজের দাদার মতোই শ্রদ্ধা ভালোবাসা করত। আর ইনিও তো ভীষণ ভালো ছিলেন, যেহেতু ওনার কোনো সংসার ছিল না, ওনার নিজেরও সেরকম কিছু রোজগার করলেও ওনার নিজের সেরকম কোনো খরচ ছিল না। তো উনি সামান্য কিছু টাকা পয়সা নিজের জন্য রেখে বাকি পুরোটাই কিন্তু সংসারে দিয়ে দিতেন। উনি তো অন্য টাইপের মানুষ ছিলেন, খুব মানে হাসি খুশি, কিন্তু খুব ভোলা ভালা, খুব শান্ত, খুব সহজ সরল একজন মানুষ, কিন্তু ভীষণ রকমভাবে বিদ্বান ও পণ্ডিত। ইভেন উনি বিদেশেও কয়েকবার গিয়েছেন, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের সেমিনার অ্যাটেন্ড করেছেন, এরকম টাইপের আর কি মানুষ। যাই হোক, তো সোনালিদি বিয়ের পরে যখন আসেন, তো ওই মানুষটার সাথে উনি তখন আর কি অনেক বয়স হয়ে গেছিল একটু, তো তখন উনি কথাবার্তা একটু কমিয়ে দিয়েছিলেন বলা। কিন্তু তবুও যেটুকু সোনালিদি সান্নিধ্য পেয়েছে বা যেটুকু কথা বলেছে, সেটুকু বলে উনি বুঝতে পেরেছেন যে মানুষটা সত্যিই সম্পূর্ণ অন্য টাইপের একজন মানুষ। সারা দিন উনি পড়াশোনার মধ্যে থাকতেন, না মানে কখনো না কখনো কোনো কলেজে যাচ্ছে, মানে দেশের মধ্যে বিদেশে যাতায়াত ছিল, বিভিন্ন কলেজে গিয়ে উনি পড়াশুনো করাতেন, ক্লাস নিতেন, এইরকম। বহুবার তাকে বিয়ের জন্য, তার যখন অল্প বয়স ছিল, তাকে বিয়ের জন্য বাড়ির লোক অনেকবার বলেছে, বুঝিয়েছে, কিন্তু তিনি বারবারই বলেছেন যে তিনি বিয়ে মধ্যে থাকতে চান না, তিনি এই পড়াশুনো নিয়েই থাকতে চান। এবার উনি যেহেতু কোনো একটা চাকরি ফিক্স করতেন না, ফলে সেইভাবে ওনার রিটায়ার করার আলাদা করে কোনো টাইমও ছিল না। এবার ব্যাপার হলো যে উনি যখন একটু বয়স হতে থাকে, মানে ওই 55-56 বয়স যখন ওনার হয়, তখন থেকেই এই পড়াশুনো এইসবের ইন্টারেস্ট তো ছিলই, সেটা বাদে ওনার কিন্তু বলা যেতে পারে ঠাকুর দেবতার প্রতি একটা আলাদা রকমেরই টান উনি অনুভব করতে থাকেন। এবং আস্তে আস্তে উনি মানে ওই বাইরে বাইরে লেকচার দিতে যাওয়া, পড়ানো, এই ক্লাসেসগুলো কমিয়ে উনি একটু একটু করে বাড়িতে বেশি সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করলেন। এবং ওনার জন্য ওনাদের যে দোতলার যে বাড়ি ছিল, সেই দোতলা বাড়ি একটা কোণার দিকে একটা ঘর উনি নিজের জন্য বানিয়েছিলেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যেটা সোনালিদি মেনশন করেছেন, যে ওনার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে উনি যেহেতু প্রচুর দেশে বিদেশে পড়াশুনো করাতেন, তো ওনার কিন্তু ভালোই ইনকাম ছিল। এবং ওই বাড়ির অনেকটা অংশই কিন্তু উনি মানে টাকা দিয়ে বানিয়েছিলেন। কিন্তু সেটা নিয়ে কখনো নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা বা সে যে টাকা দিয়েছে সেটা নিয়ে কোনো বড় বড় কথা বলা, এগুলো ওনার মধ্যে কোনো দিনই ছিল না। ভীষণই একজন বিনয়ী মানুষ ছিলেন। যাই হোক, তো উনি আস্তে আস্তে নিজের ঘরের মধ্যেই বেশি থাকতে পছন্দ করতেন। এবং একটা সময় আসে যে মানে এই সোনালিদির যখন বিয়ে হয়ে আসে, ঠিক তার 2 বছর 1.5-2 বছর আগে থেকে উনি সারা দিন ঘরের মধ্যে বিভিন্ন রকমের
ঠাকুরের বইপত্র পড়তেন, কলেজ স্ট্রিটে গিয়ে সেখান থেকে বিভিন্ন রকমের বই নিয়ে আসতেন। এবং শুধু তাই নয়, বিভিন্ন মানে যে গুপ্ত যে বইগুলো থাকে তন্ত্র মন্ত্র সাধনার, যে বইগুলো হয়তো চট করে ওইভাবে কলেজ স্ট্রিটে গেলে বা কোথাও চট করে পাওয়া যায় না, সেই সমস্ত পুরনো কিছু বইও উনি কিন্তু বিভিন্ন সোর্স মারফত সেগুলো জোগাড় করেন এবং সেগুলো উনি পড়তেন এবং পড়ার পরে আবার হয়তো সেই বইগুলো উনি অন্য কোথাও দিয়ে আসতেন, যেখান থেকে আর কালেক্ট করেছেন সেখানে দিয়ে আসতেন। এবার যেহেতু উনি মানুষটা প্রথম থেকেই একটু অন্য রকমের ছিলেন, তো বাড়িতে না মানে অন্যান্য বাড়ির আরও যারা সদস্য ছিল তারা কেউ আর ওনাকে খুব বেশি ডিস্টার্ব করতো না, কারণ সবাই জানতো যে মানুষটা অন্যরকম। এবার সোনালিদি যখন বিয়ে হয়েই বাড়িতে আসে, তখন কিন্তু উনি দেখেন যে সত্যি মানুষটা একদম অন্যরকম। এবং কখনো যদি মানে ওনার কাছে সে পরিবারের যেই হোক না কেন কিছু যদি চায়, উনি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। মানে ওনার কাছে যদি সেই পরিমাণ টাকা থাকতো, উনি সঙ্গে সঙ্গেই দিয়ে দিতেন। না হলে হয়তো উনি বলতেন যে আমি এই মাসে পাচ্ছি, আমি পরের মাসে দিয়ে দেবো। এবং উনি সবসময় নিজের কথা রাখতেন। তো এই সমস্ত কারণের জন্য ওনাকে আর কেউ অতটা ঘাটাতো না। তো ঠিক আছে, মানুষটা যা করতে চাইছে তাই করুক। এবার হঠাৎ করেই একদিন কি হলো, ওনার ঘরে উনি একদিন সবাইকে ডাকলেন এবং বললেন যে দেখো, আমি তো সারা জীবনে প্রচুর পড়াশুনো করেছি, কিন্তু এখন আমার এই আধ্যাত্মিক দিকে থাকতে বেশ ভালো লাগে। এবার কখনো এরকম হতেই পারে যে আমি হয়তো সকালবেলা দরজা খুললাম না, তোমরা সবাই খুব চিন্তায় পড়ে গেলে আমার ঘরে এসে দরজা ধাক্কাধাক্কি করছো। এগুলো না করবে না, হ্যাঁ? কারণ তোমরা তো সবাই আমাকে খুব ভালোবাসো, তোমরা চিন্তায় পড়ে যাও। মানে এরকম আর কি ঘটনা এর আগে ২-১ বার ঘটেছে যে ৮টা-৯টা বেজে গেছে, উনি দরজা খুলে বাইরে আসেনি। তো বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে গেছে যে কি হলো মানুষটার, একা একা থাকে। তো সেই দরজা ধাক্কাচ্ছে, জানলা ধাক্কাচ্ছে। তারপর হয়তো উনি দরজা জানলা খুলে বলছেন যে হ্যাঁ আমি ঠিক আছি, আমি একটু পড়াশোনা করছি, তোমরা আমাকে কেউ ডিস্টার্ব করো না। এবার এই ঘটনা বেশ কয়েকবার ঘটে গেছে। তো উনি একদিন সবাইকে ঘরে রেখে বলে দিলেন। তো সবাই বললো যে সেটা ঠিক আছে, কিন্তু তোমারও তো বয়স হয়েছে, তুমি মানে খুব বেশি রাত জাগা করা বা খুব বেশি যদি তুমি এইসবের মধ্যে থাকো, তাহলে এটা একটা সমস্যা হতে পারে। তো তখন ওই ভদ্রলোক আর কি, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ওনার আসল নামটা এখানে সোনালিদি বলতে বারণ করেছেন, কিন্তু তার বদলে একটা নাম উনি বলেছেন। তো এই ঘটনাটা বলার সময় আমি সোনালিদি যে নামটা বলেছে, আমি সেই নামেই কিন্তু ওনাকে সম্বোধন করছি। সোনালিদি ওনার নাম যে নামটা ব্যবহার করতে বলেছে সেটা হচ্ছে গৌরবাবু। তো গৌরবাবু বলি আমি ওনাকে এই ঘটনাটা বলার সময় ওনাকে সম্বোধন করছি। তো গৌরবাবু যখন সবাইকে এই কথা বললেন, তো গৌরবাবু তখন সবার চিন্তা হচ্ছে ওনার জন্য, সবাই ওনাকে নিয়ে খুব ভাবছে। তো তখন উনি একটা কথাই সবাইকে বলেন যে দেখো, তোমরা আমাকে ভালোবাসো, আমাকে নিয়ে চিন্তা করো, কিন্তু একটা কথা তোমাদের আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমি কিন্তু এত সহজে আমার কিন্তু কিছু হবে না। মানে তোমরা হয়তো ভাবছো যে আমার একেক দিন হয়তো খুব শরীর খারাপ থাকে, একেক দিন আমি খাই না, তোমরা আমাকে নিয়ে খুব চিন্তায় থাকো যে আমার যদি কিছু হয়ে যায়, কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকো, আমার কিন্তু এখন কিছু হবে না। আমার যখন চলে যাওয়ার সময় হবে, আমি কিন্তু তোমাদেরকে বলে যাব। তো তোমাদের আমাকে নিয়ে এত চিন্তা, এত ভাবনা করার কোনো দরকার নেই। তোমরা আমাকে একটু আমার মতো থাকতে দাও। আমি একটু সারা জীবন তো শুধু পড়াশোনাই করেছি, কখনো এইগুলো নিয়ে আমি এই ধরনের আধ্যাত্মিক বিষয়, দৈবিক বিষয় এগুলো নিয়ে আমি সেভাবে ভাবিইনি। কিন্তু আমি যখন আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা শুরু করছি, আমি যখন ভাবনা চিন্তা শুরু করছি, তখন আমি অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু আমি নতুন জানতে পারছি। তো সেই জন্য না আমার অনেক সময় রাত কেটে ভোর হয়ে যায়, বা ভোর হতে হতে মানে ৫টা-৬টাও বেজে যায়। তো তারপরে হয়তো একটুখানি আমার চোখ দুটোকে একটু রেস্ট দেওয়ার দরকার পড়ে, কখনো হয়তো আমার পিঠটা ধরে যায়, তো আমি শুয়ে পড়ি। তো তোমরা এটা নিয়ে এত চিন্তা করো না, আমি ঠিক সময় মতো দরজা খুলে আমি নিচে চলে আসবো। এবার ওই যে বললাম যে পরিবারে মানে এই গৌরবাবুর কিন্তু একটা আলাদাই রেসপেক্টে, আলাদাই একটা ভালোবাসার জায়গা ছিল। তো সবাই ভাবলো যে ঠিক আছে, মানুষটাকে বেকার আর ডিস্টার্ব আর আমরা করবো। এবার ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওই রকমভাবে উনি মাঝে মধ্যে খেতেন, মাঝে মধ্যে খেতেন না। এবং সারাদিন ওই মানে সপ্তাহে হয়তো ৩ দিন মতো উনি বাড়িতেই থাকতেন এবং পুরো সময়টা ওই বইপত্র পড়া এসব নিয়ে কাটাতেন। আর বাকি হয়তো সপ্তাহে ২-৩ দিন উনি কোনো কলেজে যাচ্ছেন পড়াতে, বা কোনো হয়তো টিউশন দিতে কোথাও যাচ্ছেন, এইরকম। তো এইভাবে চলতে লাগলো। এবং যখন মানে ওনার সোনালিদি যেটা লিখেছেন
যে ওনার বিয়ে হয় 1982 সালে। আর 1984 সালে ঘটনা সেটা হচ্ছে যে একদিন এরকমই অন্যান্য দিনের মতোই উনি আগের দিন রাতে বলেছেন যে আমি বিশেষ কিছু খাবো না, আমার জন্য একটুখানি মুড়ি আর একটু ছাতু দিয়ে রাখো। তো মুড়ি আর ছাতু ওনাকে ওই রাত 8:30 9টা নাগাদ দিয়ে আসা হয়েছে ওনার ঘরে। তো উনি বলেছেন যে ঠিক আছে, এবং 2 গ্লাস জল। তো দরজা বন্ধ করে উনি নিজের মতো আবার পড়াশুনো শুরু করেছেন। এবার যথারীতি পরের দিন উনি সকালবেলা ওঠেননি। এবার সকালবেলা সকালের খাবার দাবার খেতে উনি আসেননি। তো সবাই ভেবেছে যে ঠিক আছে, এরকম তো ঘটনা ঘটেই। উনি মোটামুটি ওই 12টা 12:30 নাগাদ দরজা খুলে নিচে চলে আসে। আবার যেদিন যেদিন ক্লাস থাকে উনি আবার টাইম মতো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং যখন বাড়ি থেকে বেরোন তখন উনি বাড়িতে কিন্তু মানে 2-3 জনকে বলেই বেরোন যে আমার যে দেরি হয়ে গেছে, আমি এখন তো আর খাওয়া দাওয়া করার সময় পাচ্ছি না, আমি রাস্তায় কিছু খেয়ে নেবো, তোমরা চিন্তা করো না, তোমরা সবাই খেয়ে নিও বলে উনি রেডি হয়ে বেরিয়ে যান। এবার দেখছে যে দুপুর 1টা বেজে গেছে, তবুও কিন্তু ওনার ঘর থেকে মানে কোনো সাড়ানাড়া পাওয়া যাচ্ছে না। এবং যেহেতু উনি আগে থেকেই বারণ করে দিয়েছেন যে আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, তো কেউ না দুপুর অবধি ওনাকে ডিস্টার্ব করেনি। কারণ অনেক সময় এরকম হয়েছে যে 11:30 12টা নাগাদ উনি নিচে নেমে এসেছেন ওনার ঘর থেকে। কিন্তু এই দিন দেখছে যে 1:30টা বেজে গেছে, তবুও কিন্তু উনি আসছেন না। এইবারে তো সবার একটু চিন্তা হচ্ছে, এবং ওনার ঘরের বাইরে অনেকে দাঁড়িয়ে মানে বাড়ির লোকেরা একটুখানি যাচ্ছে, ইভেন সোনালি দিয়েও গেছে। এবার অনেক সময় কি হয় যে উনি হয়তো ঘর থেকে বেরোননি, কিন্তু ঘরের ভিতরে বইয়ের পাতা উল্টানোর আওয়াজ, খচখচানি আওয়াজ, বা একটা মানুষ জেগে থাকলে ঘরের ভিতরে নড়াচড়া করলে তার যে একটা আওয়াজ পাওয়া যায়, সে সমস্ত কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না। এবার বাড়ির লোকের খুব চিন্তা হয়েছে। এবার বাড়ির পুরুষ মানুষেরা ভাবছে না, এটা তো আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উনি এমনিতেও মানে ওই সামান্য মুড়ি আর ছাতু খেয়ে উনি ছিলেন সারা রাত, এত বেলা হয়ে যাও এটা তো ঠিক না। তো বাইরে থেকে ওনাকে প্রথমে ডাকাডাকি করা শুরু করে গৌরবাবুকে। উনি কোনো সাড়া নাড়া দিচ্ছেন না। সবার চিন্তা আস্তে আস্তে বাড়ছে। এইবারে দরজা ধাক্কানো শুরু হয়েছে। এবার সাধারণত যেটা হয় যে দরজা ধাক্কানো শুরু হলে উনি 1-2বার ধাক্কা দিলে উনি বলে দেন যে হ্যাঁ আমি ঠিক আছে, আমি আসছি, আমি 10 মিনিটের মধ্যে দরজা খুলছি, তোমরা যাও, আমি নিচে আসছি। তো সেদিন দরজা ধাক্কানো হচ্ছে, জানলা ধাক্কানো হচ্ছে, কোনো সাড়া নাড়া নেই। এবার কিন্তু আস্তে আস্তে সবার চিন্তা ভাবনা খুব বাড়ছে, কি হলো মানুষটার। যাই হোক, এরকম করতে করতে যখন দেখছি ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, তখন সবাই মিলে ঠিক করলো যে না ঠিক আছে, এবার জোরে দরজা ধাক্কে একবারে দরজা ভাঙা হবে। মানে জোরে দরজা ধাক্কা দিলে অবশ্যই ছিটকিনি ভিতর থেকে খুলেই যাবে। তো এইরকম চিন্তাভাবনা করতে করতেই দরজা ধাক্কানো হয় জোরে, এবং যথারীতি ভিতর থেকে ওই যে ছিটকিনিটা ছিল সেটা খুলে দরজাটা খুলে যায়। এবং দরজা যখন খুলে যায় তখন সবাই দেখছে যে ওনার খাট, যে সেই খাটে মানে কিছু না হলেও প্রায় 25-30টা বই রয়েছে। 25-30টা বই ওনার খাটে ছড়ানো রয়েছে, এবং উনি খাটের উপরে মানে নিস্তেজ হয়ে শুয়ে রয়েছেন। এবং এটা দেখেই সবার না মানে কিরকম মানে শিউরে ওঠে যে একটা মানুষ এইভাবে এতক্ষণ ঘুমোতে পারে না। আর যাই হোক, এত ধাক্কাধাক্কি, এত আওয়াজ হচ্ছে, ওনার নাম ধরে ডাকা হচ্ছে, এটা হতে পারে না। এবং ভয়ে ভয়ে যখন বাড়ির একজন ওনার নাকের সামনে হাতটা রাখে, তখন দেখছে কোনো শ্বাস প্রশ্বাস পড়ছে না। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকা হয়েছে, ডাক্তারবাবু এসছেন। তো ডাক্তারবাবু আসার পরে উনি যখন পরীক্ষা নিরীক্ষা করছেন, তখন উনি খুবই হৃদয় বিদারক একটা কথা বললেন যে ইনি আর বেঁচে নেই, ইনি কিন্তু মোটামুটি 3-4 ঘন্টা আগে উনি মারা গেছেন। এবার সবাই না পুরো শকে চলে যায় ঘটনাটা শুনে, যে সকাল থেকে বাড়ির বউরা, মেয়েরা, পুরুষ মানুষ সবাই উঠেছে, কাজকর্ম করেছে, খাওয়া দাওয়া করেছে, যাদের যাদের বাইরে বেরোনো তারা বাইরে বেরিয়ে গেছে। এবং যেহেতু জয়েন্ট ফ্যামিলি, লোকজনের অভাব নেই, তো সবাই ভাবছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। মানে উনি ওনার ঘরের ভিতরে ছিলেন, উনি আমাদেরকে মাস 2 আগে বলেও ছিলেন, মানে উনি মারা গেলেন, অথচ বাড়িতে মানে ঘরে দরজা বন্ধ করে ওনার ঘরে কারো সেভাবে ঢুকতো না, যেহেতু বারণ করে দিয়েছিল। তো কেউ সেভাবে ওনাকে ডিস্টার্বও করতে চাইতো না। কিন্তু সেই মানুষটাই যে হঠাৎ করে মারা যাবে, এটা না কেউ মেনে নিতে পারছে না। সবার ভীষণ খারাপ লাগে।
এবং সোনালিদি যেটা লিখেছেন যে সকলের এত মন খারাপ হয়ে যায় এই কথাটা শুনে, যে সবার মানে একদম পুরো শকে চলে যায়। যাই হোক, তো সবাই প্রচণ্ড কান্নাকাটি করে এবং ওই জায়গা থেকে ওনাকে তারপরে নিয়ে এসে ওনার সৎকার করা, পারলৌকিক কাজকর্ম যেরকম যা হয় অন্যান্য পরিবারে সব কিছুই কিন্তু ঠিক সেইভাবেই পালিত হয়। এবং এই যে ওনার পারলৌকিক কাজকর্ম বলুন বা সৎকার করা বলুন, এগুলো কিন্তু শুধুমাত্র পরিবারের লোকই ছিল বা মানে ওই পরিবারের টুকুর লোক তা কিন্তু নয়, আশেপাশেরও লোকজন, যা আত্মীয় স্বজন সবাই কিন্তু মানে যাদের যাদের খবর দেওয়া হয়েছে, যারা যারা আশেপাশে ছিল সবাই এসেছে, সবাই দেখেছে, সবার সামনেই সমস্ত কাজকর্ম কিন্তু হয়েছে। এরকম নয় যে মানে কাজকর্মটা সেভাবে করা হয়নি বা ওনাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, এরকম কিন্তু কিছু নয়, সবার সামনেই হয়েছে কাজগুলো। যেভাবে আর 5টা বাড়িতে হয় সেভাবেই ওনার সৎকার, পারলৌকিক কাজকর্ম সব মানে অনুষ্ঠিত হয়। এবারে ওনার চলে যাওয়াটা পরিবারের এক বিশাল ক্ষতি। মানে উনি সবাইকে এত ভালো উপদেশ দিতেন, সবাইকে সমস্ত বিষয়ে, মানে কে কিভাবে টাকা পয়সা জমাবে, কে কোন কাজ করলে তার জীবনের পক্ষে, তার কেরিয়ারের পক্ষে ভালো হবে, কোন কাজটা কিভাবে করা উচিত, এই সমস্ত বিষয়ে উনি কিন্তু সকলের উপদেষ্টা ছিলেন। এবং পরিবারে কোথায় কোন টাকাটা কোন জায়গায় রাখলে পরিবারের ভালো হবে, তার ভালো হবে, সেই বিষয়ে বলা, এবং পরিবারের যারা ছোট ছোট ছেলে মেয়ে ছিল তাদেরকে পড়াশুনোয় মানে বিশাল হেল্প করা, অঙ্কে হেল্প করা, এগুলো তো উনি করতেনই। ফলে ওনার চলে যাওয়াটা কিন্তু পরিবারের পক্ষে একটা বিশাল ক্ষতি হয়ে গেল। এবং সকলেই খুব দুঃখ করা শুরু করলো যে মানুষটাকে যদি আমরা আগে যেতাম, আগেই যদি সকালবেলা দরজা ধাক্কানো হতো, হয়তো ওনার শরীর খারাপ লাগছিল, হয়তো উনি শেষ মুহূর্তে আমাদের কাউকে ডেকেছিল, হয়তো দরজা জানলা সব বন্ধ করে যেহেতু উনি শুতেন, আর তখন তো এরকম মোবাইল ফোনেরও যুগ ছিল না, আমি এটা 1984 সালের কথা বলছি। ফলে সকলের খুব খারাপ লাগে যে হয়তো উনি যদি এভাবে দরজা জানলা বন্ধ করে না শুতেন তাহলে হয়তো মানুষটাকে বাঁচানো যেত। একটা দুঃখ, একটা কষ্ট কিন্তু সবার মনে একেবারে দাগ কেটে যায়। যাই হোক, এবার দেখবেন একটা কথা আছে যে সময় সমস্ত কিছুকে কিন্তু আস্তে 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 সমস্ত দুঃখ কষ্টের উপরে প্রলেপ লাগায়। এবং এটা কিন্তু সত্যি কথাই, যে যত প্রিয় মানুষই হোক না কেন পরিবারের, একটা আস্তে আস্তে যখন সময় বয়ে যায় না, আস্তে আস্তে দুঃখ কষ্টের উপরেও একটু একটু করে একটা মলম বা একটা প্রলেপ পড়তে থাকে। ওনাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু একদম সেটাই হলো। এবং এই করে করে প্রায় 10টা বছর কেটে গেল ওনার মারা যাওয়ার। এর মাঝখানে সোনালিদির বাচ্চা হয়ে গেছে, বাচ্চা কিছুটা বড় হয়ে গেছে, ওনার পরিবারে আরও লোকজন যারা ছিল তাদের মধ্যে কারোর বিয়ে হয়ে গেছে, মানে কারোর হয়তো সে চাকরি সংক্রান্ত ক্ষেত্রে সে হয়তো অন্য কোথাও চলে গেছে। 10টা বছর মানে বুঝতেই পারছেন অনেকটা সময়, পরিবারে অনেক মানুষের জীবনের অনেক রকমের পরিবর্তন হয়েছে। কিন্তু প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কথায় বা কোনো না কোনোভাবে এই গৌর বাবুর কথা কিন্তু উঠে আসতোই। যখনই পরিবারে কোনো একটা সমস্যা হতো বা যখন কেউ ভাবতো যে কী করা যায় এই সময়, সবাই ভাবতো যে যদি গৌরবাবু বেঁচে থাকতো তাহলে আজ হয়তো মানুষকে চিন্তা করতে হতো না। যাই হোক, তো গৌরবাবুর মৃত্যুর 2 বছর অবধি মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবে চলে যায় সংসারে। কিন্তু 2 বছর পর থেকে আস্তে আস্তে যেন কোথাও সেই পরিবারের মান, সেই আভিজাত্য, সেই ব্যাপারটা যেন আস্তে আস্তে ম্লান হতে থাকে। তো সোনালিদি এক্ষেত্রে যেটা লিখেছেন যে ওনার শ্বশুর মশাইয়ের যে 3 ভাই ছিল, তো সেই 3 ভাইয়ের কিন্তু একটা যৌথ ব্যবসা ছিল। খুব বড় ব্যবসা তা নয়, ছোটখাটোই ব্যবসা ছিল, কিন্তু সেখান থেকে যা আয় হতো তাতে সেই ওনার শ্বশুররা যেহেতু 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে সেই টাকাটা ভাগ হয়ে সংসারের মোটামুটি কিন্তু মানে সাংসারিক যে খরচাপাতি সেগুলো সবই উঠে যেত সেই ব্যবসার লাভের টাকা থেকে। ঠিক 2 বছর পর থেকে সেই ব্যবসায় প্রথমে একটা সমস্যা দেখা শুরু হলো। এবং খুব অদ্ভুতভাবে, মানে ওনাদের আর কি কাঠের একটা ব্যবসা ছিল, আসবাবপত্র বানানোর, খুব বড় না হলেও মোটামুটি ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ করে অর্ডার কমে যাওয়া, বিভিন্ন রকম অন্যান্য আরও সাপ্লাইয়ের অসুবিধে, এইগুলো এমনভাবেই সমস্যাগুলো একসাথে চলে এলো যে ওনারা চেষ্টা করেও কিন্তু ব্যবসাটাকে বাঁচাতে পারলেন না। এবং একের পর এক ওনাদের ক্ষতি হতে লাগলো। এবং শেষকালে ওনাদের যে জায়গাটায় কাজগুলো হতো সেই জায়গাটা বিক্রি করে পুরোপুরি ব্যবসাটাকে
বন্ধ করে দিতে হলো 6 থেকে 7 মাসের মধ্যে। এত বিপুল পরিমাণ ক্ষতি ওনাদের হয়ে যাচ্ছিল। এবার বুঝতেই পারছেন যে একটা চালু ব্যবসা হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু পরিবারে একটা মানে অর্থনৈতিক দিক থেকে যেমন একটা টালমাটাল অবস্থা সৃষ্টি হয়, পরিবারের এমনি লোকেদেরও কিন্তু মন খারাপ হয়ে যায়। যে একটা ভালো জিনিস ছিল, আজকে সেটাকে বন্ধ করে দিতে হলো। এবং শুধু তাই নয়, এই ব্যবসাটা বন্ধ হওয়ার পিছনে ওনাদের আর কি একটা লোকের সাথে ব্যবসায়িকভাবে পরিচয় হয়েছিল এবং সে কিছু টাকা নিয়ে কাঠ এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারপরে কিন্তু সেই লোকটা টাকা নিয়ে একদম মানে উধাও হয়ে যায়। তো সেখান থেকেই এই ব্যবসার পতন এবং ব্যবসাটা আলটিমেটলি বন্ধ করে দিতে হয়। এবার সেটা নিয়ে বেশ কিছুদিন চললো। সবাই ভাবছিল যে আজকে যদি গৌরবাবু বেঁচে থাকতেন তাহলে হয়তো কিছু না কিছু ঠিক উনি করে নিতে পারতেন, কারণ ওনার বুদ্ধিমত্তা, ওনার চিন্তাভাবনা খুব উন্নত ছিল। যাই হোক, এর আবার কিছু দিন পরে, বলা যেতে পারে 1-1.5 বছর পরে, এই সোনালিদির যিনি শ্বশুরমশাই ছিলেন তিনি মারা গেলেন, এক খুড়শাশুড়ি মারা গেলেন। মানে পরিবারের মধ্যে না একটা যেন মনে হলো যেন একটা পরিবারের যে বেসটা ছিল সেটা যেন কেঁপে উঠল। দুটো মানুষ মারা গেল, ব্যবসাটা বন্ধ হয়ে গেল এবং সবার মধ্যেই কিরকম যেন একটা দুঃখ কষ্টের একটা যেন সময় চলে এলো। পরিবারে কারোর না কারোর কোনো না কোনো শরীর খারাপ লেগে রয়েছে, কিছু না কিছু সংসারে ঘটছে। এইরকমভাবে কিন্তু যখন মোটামুটি 8 বছর কেটে গেল, তখন সোনালিদির মেয়েও কিছুটা বড় হয়ে গেছে। সোনালিদির মানে মানে শুধু উনি নয়, বাড়ির অনেকেই ভাবতো যে যবে থেকেই গৌরবাবু মারা গেছেন তারপর থেকেই কিন্তু আস্তে আস্তে ওনাদের পরিবারটা কিরকম যেন একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। কোনো কিছু ভালো হতে চাইছে না, কোনো একটা কাজ, ভালো কাজে প্রচুর বাধা আসছে, সব দিক থেকেই যেন সবকিছু কিরকম টালমাটাল হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো যখন পরিবারে আলোচনা হতো বা সোনালিদি যখন নিজে একা থাকতেন, উনি না মনে মনে খুব ভাবতেন যে কেন এগুলো হচ্ছে। দেখুন, মানুষের জীবন সবসময় একই রকম চলে না, সেটা যেমন ঠিক কথা, কিন্তু এই গৌরবাবুর মৃত্যুর পর থেকে ওনাদের পরিবারে খুব ভালো কিছু হয়েছে বা বড় কিছু অ্যাচিভমেন্ট হয়েছে কারণ, সেরকম কিন্তু অতটা বলা যায় না। মানে এবং ইভেন 2 বছর অবধি তাও সবকিছু ঠিকঠাক ছিল। 2 বছর পর থেকে কিন্তু আস্তে আস্তে পরিবারটা একটু একটু করে যেন ক্ষতির দিকে চলে যাচ্ছে সব দিক থেকে। এবার হঠাৎ করেই একদিন যেটা হলো, যেটা সোনালিদি লিখেছেন, যে ওনার মেয়ের জ্বর এলো। এবার দেখুন, জ্বর, সর্দি, কাশি এগুলো তো খুব আনকমন বিষয় নয়। আর আমি যে সময়কার কথা বলছি সেই সময় এত ভাইরাস-টাইরাসেরও ব্যাপার ছিল না। তো জ্বর হয়েছে। এবার জ্বর হওয়ার পরে উনি না মানে খুব মন থেকে না খুব ভয় পেয়ে যান। এবং সোনালিদি ওনার হাসব্যান্ডকে বলেছে যে, "আমার না খুব ভয় লাগছে, মেয়েটার এরকমভাবে জ্বর হয়েছে।" তো সোনালিদির হাসব্যান্ড বলছে যে, "জ্বর হয়েছে তাই তোমার এত ভয় লাগার কি আছে? ওকে একদিন দেখি, যদি দেখি জ্বর থেমে গেছে ঠিক আছে, আর যদি না হয় তাহলে ওনাদের মানে পাড়ার মধ্যেই একটা খুব ভালো হোমিওপ্যাথি ডাক্তার ছিল। তো বলছে সেখানে নিয়ে যাবো, ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তুমি একটু বেশিই চিন্তা করছো।" কিন্তু কেন জানি না সোনালিদির মনে একটা, হয় না একটা মন থেকে একটা নেগেটিভ জিনিস চলে আসা, ওনার মনের মধ্যে থেকে না একটা খুব নেগেটিভ জিনিস চলে আসছিল। যে আচ্ছা, আমার মেয়েটার জ্বরটা কেন হলো? সারবে তো জ্বরটা? যাই হোক, তো একদিনে জ্বর সারল না। পরদিন মেয়েটিকে নিয়ে ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাওয়া হলো। তিনি 2 রকমের ওষুধ দিলেন এবং সেই ওষুধ খেয়ে 3 দিনের মাথায় ওনার মেয়ের জ্বরটা সারল। এবার জ্বর হলো, জ্বরটা সেরেও গেল। কিন্তু সোনালিদির মনে কোথাও যেন একটা ভীষণ খচখচানি শুরু হয়ে গেল যে কিছু তো একটা হতে চলেছে। এবং যেরকম ওনার মন বলছিল, মানে আনফরচুনেটলি ঘটনাটা কিন্তু সেরকমই ঘটে। যেটা হলো, ওনার মেয়ের জ্বর সেরে গেছিল ঠিকই, কিন্তু 2 দিন পরে আবার ওনার মেয়ের জ্বর এলো এবং সেই জ্বর প্রচণ্ড রকমভাবে মারাত্মক লেভেলের জ্বর। সে আর জ্বর ওই হোমিওপ্যাথি ওষুধে আর থামল না। এবার ডাক্তার দেখাবে, অ্যালোপ্যাথি ডাক্তার। তো সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু সেখান থেকে একটা ওষুধ দিলেন। সেই ওষুধে জ্বর কমলো ঠিকই, কিন্তু পুরোপুরি কমলো না এবং মেয়ে খুব দুর্বল হয়ে গেল। এবং এই সমস্ত কিছু দেখে সোনালিদির মনের যে দুশ্চিন্তা ছিল সেটা না আরও বেড়ে গেল। এবং উনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি যে ভাবছিলাম যে কিছু একটা ঘটতে চলেছে, তার মানে এটা সত্যি।
এবং উনি ওনার স্বামীকেও বলেন যে, দেখো আমি তোমাকে বলছিলাম না এই যে জ্বরটা হয়েছে, আমার এই খুব চিন্তা হচ্ছে, দেখো এই জ্বর কিন্তু সহজে সারছে না। তো এটা নিয়ে পরিবারের মধ্যে মেয়েটার জ্বর হয়েছে, সারছে না, সেটা নিয়ে পরিবারের সবাই একটু চিন্তিত হয়ে পড়েছে। এদিকে একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে সোনালিদির শ্বশুরমশাইরা 3 ভাই ছিল। এবার বাকি ভাইদেরও মানে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারা অন্য বাড়িতে চলে গেছে। তো ওনারই এক দেওরের হঠাৎ করেই মানে তার আর কিছুদিন পরে বিয়ের সমস্ত ঠিকঠাক হয়ে গেছে। তো সে হঠাৎ নিখোঁজ হয়ে গেল। মানে সে বাড়ি থেকে বেরোলো কাজের জন্য, কিন্তু সে আর কাজ থেকে ফেরেনি। এবার প্রথমে সবাই ভেবেছে যে কোনো বন্ধু বান্ধবের সাথে হয়তো ঘুরতে ঠুরতে গেছে বা কোথাও হয়তো কাজে ফেসে গেছে। এবার ওই যে বললাম, আমি যে সময়কার কথা বলছি সেই সময় কিন্তু মোবাইল ফোনের চল ছিল না। তো কোথায় গেছে খোঁজ করা হচ্ছে চারিদিকে, কিন্তু কোনো জায়গা থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেটা নিয়ে বাড়িতে এবার সকলের খুব চিন্তা যে ছেলেটা গেল কোথায়। ওর বন্ধু বান্ধব যেখানে কাজ করতো সেখানে খোঁজ নেওয়া হলো। তো খোঁজ নিয়ে যেটা জানা গেল, যেদিনও কাজের জন্য বেরিয়েছিল সেদিন সে আসলে কাজের ওখানে যায়নি, অফিসে যায়নি, সে অন্য কোথাও হয়তো গেছে, কিন্তু সেটা কেউ জানে না। আর এখনকার দিনের মতো তখন তো আর মানে সিসিটিভি ক্যামেরা চারিদিকে রয়েছে বা ফোন করে মোবাইল সব কিছু নেটওয়ার্ক থেকে আর কি সমস্ত কিছু ডেটা পাবে, সেরকম তো কিছু ব্যাপার ছিল না। যাই হোক, তো সে 2 দিন হয়ে গেল নিখোঁজ। সে কোথায় গেছে, কার সাথে গেছে, কেন গেছে কেউ জানে না। বাড়িতে আরেকটা দুশ্চিন্তা, এদিকে ওনার মেয়ের জ্বর সারছে না। তো সোনালিদি মানে প্রচন্ড সবকিছু নিয়ে না খুব মানে ওনার মনে মনে আর কি মনে হতে লাগলো যে কিছু একটা বড় ঝড় ওনাদের পরিবারের মধ্যে আসতে চলেছে। এবং এই যে গৌরবাবুকে উনি খুব কম দিনই দেখেছিলেন, তা সত্ত্বেও গৌরবাবুকে না উনি মানে সোনালিদি মনে মনে খুব শ্রদ্ধা ভক্তি করতেন। এবং যেভাবে মানুষ মানে নিজের কোনো একান্ত আপনজনকে বা ভগবানকে আমরা যেভাবে ডাকি, উনি না মনে মনে খালি বলতেন। এবং ওনার মনে একটা প্রশ্ন ছিল যে গৌরবাবু এত পণ্ডিত মানুষ ছিলেন, এত কিছু জানতেন, পড়তেন, শিখতেন, প্রচুর ছেলেমেয়েরা ওনার কাছে পড়াশোনা করে অনেকে বড় বড় জায়গায় পৌঁছে গেছে। তো সেই মানুষটা তো বলেছিল যে সে যখন মারা যাবে সে বলে যাবে, কিন্তু ভাবতেছি এইভাবে মারা গেল কি করে। মাঝে মধ্যে সোনালিদির মনে কিন্তু এই প্রশ্নটা আসতো। যাই হোক, তো এইরকম যখন আর কি ঘটনা ঘটছে, তো সেই সময় এবার আচ্ছা আচ্ছা এটা আগে বলিনি যে ওনার দেওরকে কি করে পাওয়া গেল। তো 4 দিনের মতো ওনার সেই দেওর আর কি সে নিখোঁজ ছিল। হঠাৎ করেই একদিন রাতের বেলা সে নিজে থেকেই বাড়ি আসে। এবং বাড়িতে যখন সে আসে তখন তার মানে অবস্থা হচ্ছে যাকে বলে মানে ভিক্ষুকের মতো। জামা কাপড় নোংরা ময়লা হয়ে গেছে, চুল উস্কো খুস্কো, দেখে মনে হচ্ছে সে 4 দিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, ঠিকমতো জল খায়নি। মানে তাকে দেখে চেনা দায় ওই 4টে দিনে, একদম রোগা হয়ে গেছে। তো বাড়ির লোক তো দেখে অবাক। তো স্বাভাবিকভাবেই তাকে সবাই আর কি বলছে ঠিক আছে তুমি স্নান করো, খাওয়া দাওয়া করো। এবং তাকে যতবারই জিজ্ঞেস করা হচ্ছে যে সে কোথায় গেছিল, কি কি জন্য সে নিখোঁজ হয়ে গেল, কিছুই কিন্তু সে বলল না। এবং সে কারোর সাথে কোনো কথা বলে না। সে প্রথমে বাড়িতে ঢুকেই বলে আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে জল দাও। এবং সে পরপর 4টে বড় বড় গ্লাসের জল খায়। জল খেয়ে সে মানে তাকে সবাই বলে সে স্নান করে ঘুমিয়ে পড়ে। এবার বাড়ির লোক একটু হলেও স্বস্তি পেল যে ঠিক আছে সে কোথাও গেছিল, যাই হোক সে ফিরে তো এসছে অক্ষত অবস্থায়, সে সুস্থ আছে মোটামুটি, তাকে দেখে বোঝা যাচ্ছে তার কোনো দুর্ঘটনা ঘটেনি। এবার বাড়িতে সবাই বুঝতে পারছে যে এই ছেলেটার কিছু তো একটা হয়েছে, কিন্তু সে তার কি হয়েছে, কেন সে কারোকে কিছু বলল না, এগুলো নিয়ে কিন্তু সে কোনো কথাই কারোর সাথে বলেনি। ইভেন সে তার নিজের বাবা মাকেও কিছু বলেনি। এদিকে যেটা হলো, সোনালিদির মেয়ে কিন্তু পুরোপুরি মানে সুস্থ হয়েও সুস্থ হচ্ছে না এরকম। কখনো জ্বর থাকছে, কখনো থাকছে না। আরও বড় একজন ডাক্তারকে দেখানো হলো, সেই ডাক্তার আবার বলল রক্ত পরীক্ষা করতে হবে। তো সেগুলোও হলো, কিন্তু তাতেও কিছু ধরা পড়ল না। এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে সোনালিদি স্বপ্নে মানে উনি
মনে মনে তো খুব গৌরবাবুকে শ্রদ্ধা ভক্তি করতেন এবং প্রত্যেক মুহূর্তে ওনার অনেক কথা মনে আসতো। তো উনি না স্বপ্নে মাঝে মাঝে গৌরবাবুকে দেখা শুরু করলেন, এবং গৌরবাবুকে যখন উনি স্বপ্নে দেখতেন, ওনার মানে দেখার মধ্যে উনি আর কিছু দেখতে পেতেন না। উনি দেখতেন যে গৌরবাবু মানে যেভাবে উনি ওনার নিজের ঘরে মাঝে মধ্যে মেডিটেশন করতেন, ধ্যান করতেন, বই পড়তেন, ঠিক সেই রকম ভাবেই কিন্তু উনি স্বপ্নে দেখতেন, মানে ওই হয়তো কয়েক সেকেন্ডের জন্য। এবার একদিন সোনালিদি উনি মানে ওনার বরকে বলে যে জানো তো আমি এরকম স্বপ্নে গৌরবাবুকে দেখেছি। তো ওনার হাজবেন্ড বলছে যে হ্যাঁ তুমি দেখতেই পারো, আর মানে ওনাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকেই। মানে উনি যে আমাদের মানে আমাদের বাবাদের সাথে উনিও যে ভাই নন সেটা আমরা কোনোদিন মানে ভাবিইনি, মানে এতটাই ভালো সম্পর্ক। ওনাকে আমরা বড় জ্যাঠা হিসেবেই দেখেছি, এবং আমার বাবারাও আর কি ওনার যে আর কি সোনালির যে শ্বশুর মশাইরা 3 ভাই, তারাও কিন্তু গৌরবাবুকে নিজেদের বড় দাদা হিসেবেই দেখতেন, কখনোই আলাদা করে দেখেননি। তো বলছে এটা খুব স্বাভাবিক, আর তোমাকে তো উনি খুব স্নেহ করতেন, তো হতেই পারে যে তুমি হয়তো খুব বেশি চিন্তা করছো, আর কিছুদিন ধরে সংসারের যে অবস্থা যাচ্ছে তাতে করে এটা স্বাভাবিক। তো বললো যে ঠিক আছে তুমি এসব নিয়ে ভেবো না, আর তুমি এইসব নিয়ে বেশি যদি চিন্তা করো তাহলে তুমি বেশি বেশি করে এরকম স্বপ্ন দেখবে, আর তোমার মনটাও বেশি বেশি করেই খারাপ হবে। এবার সোনালিদি সবই বুঝতে পারলেন, কিন্তু ওনার মনে মনে কোথাও একটা না উনি চিন্তা এলো ওনার, যে কিছু তো একটা ব্যাপার আছে, আমি হঠাৎ করেই মানুষটাকে স্বপ্নে কেন দেখছি। এবার এর কিছুদিন পরে ওনাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটল। তো ব্যাপারটা হলো যে ভর দুপুর বেলা ঘরে রান্না বান্না সব হয়ে গেছে, বাড়ির পুরুষ মানুষেরা সেভাবে ঘরে নেই, তারা সবাই কাজে বেরিয়েছে, এবং ওনার এক খুড়শ্বশুর তিনিও যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছিলেন, তো তিনি তার ঘরে ছিলেন। আর সোনালিদি কি করেছিলেন, রান্না বান্না সমস্ত কাজকর্ম সেরে উনিও ওনার ঘরে একটু দুপুরবেলা শুয়েছেন। এবং দুপুরবেলা শোয়ার পরে উনি সাধারণত কিন্তু কোনোদিনই ঘুমোতেন না, মানে খুব কম আর কি দিন এমন যেত যে উনি ঘুমিয়ে পড়তেন। তো সেই খুব কম দিনগুলোর মধ্যেই সেদিনটাও এরকম ছিল যে উনি ঘুমিয়ে পড়েছেন দুপুরবেলা। আচ্ছা, এই যে দুপুরবেলা উনি ঘুমিয়ে পড়েছিলেন সেটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য, এবং উনি যদি কোনো স্বপ্ন দেখতেন গৌরবাবুকে নিয়ে, সেটা কখনোই কিন্তু উনি দুপুরবেলা দেখতেন না, রাতের বেলায় দেখতেন। এবার সেদিন কি হলো, দুপুরবেলা উনি শুয়ে পড়েছেন, চোখ লেগে গেছে, এবং উনি স্বপ্নে দেখছেন গৌরবাবু খুব মানে একটা মানুষ যদি খুব চিন্তিত থাকে বা সে যদি খুব উদ্বিগ্ন থাকে, সে যেরকম এদিক ওদিক করবে, উনি দেখছেন যে গৌরবাবু মানে এই বাড়িতেই আর কি ওনার ঘরে এদিক থেকে ওদিক খুব উদ্বিগ্ন হয়ে মানুষ যেভাবে এদিক থেকে ওদিক ঘোরাফেরা করে, সেভাবে উনি দুশ্চিন্তায় ঘোরাফেরা করছে। এবং এটা দেখার মুহূর্তের মধ্যে কিন্তু সোনালিদির ঘুমটা ভেঙে যায়, এবং উনি যখন ঘুম থেকে ধরপড়িয়ে ওঠেন, মানে ওনার কেন জানি না মনে হলো যে আমি এটা কি দেখলাম এবং কেনই বা দেখলাম। এটা মনে হওয়ার সাথে সাথে উনি একটা বিশ্রী পোড়া গন্ধ পাওয়া শুরু করে, এবং যখনই ওনার মানে একটা মুহূর্ত তো লাগে, মানুষ তো আর একটা গন্ধ পেলেই যে সেটা আমার বাড়ি থেকেই গন্ধটা আসছে বা কিছু একটা দুর্ঘটনা যে ঘটেছে সেটা মানে মাথার মধ্যে প্রসেস হতেও একটা সময় লাগে। এবার যে মুহূর্তে উনি বুঝতে পারলেন যে এরকম একটা কিছু মনে হচ্ছে, উনি সঙ্গে সঙ্গে ওনার ঘর থেকে যখন বেরিয়েছেন, তো বেরিয়ে দেখছে যে ওনার যে শ্বশুরমশাইয়ের যে ঘর, সেইখানে মানে ওনার শাশুড়ি তখন ওই ঘরে ছিলেন না, তো হঠাৎ করেই দেখছে যে সেই ঘরে আগুন লেগে গেছে। এবং সেই ঘরে যখন আগুন লেগেছে, এবং সেই আগুন কিন্তু বেশ বড় আকারের একটা আগুনের সৃষ্টি হয়েছে। এবং যেহেতু ওনাদের ঘর বাড়িটা বেশ চওড়া বাড়ি ছিল, তো আর যেহেতু দুপুরবেলা মানে বাড়িতে পুরুষ মানুষও নেই, বাচ্চারা নেই, বাকিরা কাজে বেরিয়ে গেছে, তো কেউ না সেভাবে তখনও টের পায়নি। তো সোনালি তো আগুন আগুন বলে চিৎকার করছিল, এবং চিৎকার করতে করতে তারপরে বাড়ির লোকজন, আশেপাশের লোকজন তারাও এসছে, তো সবাই মিলে ওই বালতি করে করে জল দিয়ে মানে আগুনটাকে কোনো রকমের নিয়ন্ত্রণে আনে। এবং যখন আগুনটা পুরোপুরি নিভে যায়, এবং সেই আগুন নেভাতে কিন্তু বেশ বেগ পেতে হয়, যাই হোক, তো আগুন যখন নিভে যায় তখন দেখা যায় যে ওনাদের ঘরে নাকি
মানে ওনার শাশুড়ি মা কিছু একটা ধূপকাঠি জাতীয় কিছু একটা মানে দিয়ে উনি মানে অন্যান্য সময় উনি ধূপকাঠিটাকে ঠাকুর ঘরেই রেখে আসেন, কিন্তু সেদিন দেখিয়ে কোনোভাবে হয়তো উনি ঘরে রেখে দিয়েছিলেন এবং সেখান থেকে অগ্নিকাণ্ডটা ঘটে। এবং ওনাদের ঘরের আলমারিতে বেশ কিছু টাকা পয়সা, কিছু গয়নাগাটি ছিল। সেই সমস্ত কিছু কিন্তু পরে পুরো আলমারিটার সামনেই যেহেতু একটা টেবিলে উনি রেখেছিলেন, পুরো আলমারি এবং ঘরের দেয়াল ঠেয়াল সব পুড়ে যায়। এবার বুঝতেই পারছেন যে এটা একটা কত বড় মানে ক্ষতির ব্যাপার। তো সোনালিদি তো ভীষণ রকমভাবে ভয় পেয়ে যায় এবং এইরকম ঘটনাটা যে ঘটে গেছে বাড়ির মধ্যে, বাড়ির বাকি লোকেরা, বাকি যারা সদস্য, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই না মানে ভীষণ রকমভাবে মানে অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায় যে এই আগুন যদি আরো বেড়ে যেত, হয়তো সোনালিদির ঘুমটা যদি না ভাঙতো, তাহলে এই আগুন আরো চারিদিকে ছড়িয়ে পড়তে পারতো, অনেক এর থেকেও বড় অগ্নিকাণ্ড ঘটতে পারতো। সবাই ভীষণ ভয় পেয়ে যায়। আর এরকম ঘটনা ওদের বাড়িতে কোনোদিন ঘটেনি। যাই হোক, কিছু টাকা পয়সা পুড়ে যায়, কিছু গয়নাগাটি সেটাও নষ্ট হয়। সবকিছু যখন মোটামুটি ঠিকঠাক হয়ে যায়, আবার সেই ঘরকে ঠিক করা, পোড়া জিনিস ফেলা, এসব নিয়ে 2-3 দিন খুব বাজেভাবে ওদের কাটে। এবার সোনালিদি মনে মনে ভাবতে থাকেন যে আচ্ছা, আমার ঘুমটা মানে সেদিন আমি ধরে নিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার ঘুমটা ফট করে ভাঙলো কি করে? উনি যখন আবার পিছিয়ে চিন্তা করা শুরু করেন, উনি তখন মনে পড়ে ওনার যে আরে আমি তো মানে এই গৌরবাবুকে স্বপ্নে দেখেছিলাম যে উনি খুব উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছেন এবং সেটা দেখি আমার ঘুমটা ভেঙে যায়। তো প্রথম কথা হচ্ছে উনি ভাবলেন যে আমি দুপুরবেলা এত গভীর ঘুমে গেলাম কখন যে আমি এরকম স্বপ্ন দেখব? আর যদি সেটা হয়ও, তাহলে আমি স্বপ্নে এটা কি করে দেখলাম যে যে গৌরবাবু এসে নিজের ঘরে অত্যন্ত উদ্বিগ্নভাবে ঘোরাফেরা করছে। এবং সত্যি কথা ভাবুন যে ওই সময় যদি সোনালিদির ঘুমটা না ভাঙতো, তাহলে হয়তো আরো অনেক বড় কোনো দুর্ঘটনা ওদের সাথে ঘটে যেতে পারত। এইভাবে যখন আর কি উনি চিন্তা করেন, উনি কিন্তু কোনো রকম কোনো কুল কিনারা করতে পারেন না এবং কেন ঘটলো, কি জন্য হলো, সেগুলো বিষয় উনি কিন্তু বাড়িতেও আর কারোর সাথে এই নিয়ে বিশেষ আলোচনা করে না এবং উনি নিজে মনে মনে ভাবতে থাকেন যে কিছু তো একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে একটা কথা আগে বলে রাখি যে ওনার যে এক খুড়শ্বশুর ছিল, যে 3 ভাই আর কি ওনার শ্বশুর মশাইরা, তার যে ছোট ভাই, তার ঘরে হচ্ছে 2টো ছেলে এবং তার মধ্যে তার যে ছোট ছেলে ছিল, সেই ছোট ছেলে সে কিন্তু মানে ওই যে ছেলে আর কি নিখোঁজ হয়ে গেছিল, সে তো নিখোঁজ হওয়ার পর থেকে তারপর যখন সে 4 দিন পরে বাড়ি ফিরে এলো, সে না মানে একটু অন্যরকম হয়ে গেছিল। সে কারোর সাথে বিশেষ কথা বলতো না এবং সে 4 দিন কোথায় ছিল, কি করছিল, কেন সে অফিস যায়নি বা কেন সে বাড়ি ফেরেনি, এই বিষয়ে তাকে শতবার প্রশ্ন করলেও সে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেয় না। আচ্ছা, এই ছেলেই বেশ কিছুদিন আগে সে আর কি হঠাৎ করেই ভাবে যে বাড়ির সামনে যে ওদের মানে অনেকটা বড় জায়গা, তো এবার সেখানে সে একটা ভাবলো যে একটা ছোট্ট মতো সে ঘর মতো করবে এবং সেই ঘরটা যে সে করবে, সে ভেবেছিল যে তার আগে ঘর তোলার আগে, এবার ঘর তো আর সে নিজে একা তুলবে না, সেটার জন্য অবশ্যই রাজমিস্ত্রি আসবে, সে করবে। কিন্তু উনি কিছু মানে একটু মানে বাগান মতো ছিল, সেই জায়গাটাকে নিজে হাতে পরিষ্কার করে সেই জায়গাটায় আর কি করবে বলে মাটি ঠাটি উনি মানে কুপোতে থাকে। এবার সেই কাজটা সে নিজে করেছিল এবং তারপরেই কিন্তু এই ঘটনাটা ঘটে। এবার বিশেষ ব্যাপার হচ্ছে যে ওই ছেলেটি মানে স্বভাব চরিত্রের দিক থেকে খুব চাপা ছিল। সে কিন্তু কারোর সাথে খুব বেশি কথা বলা বা নিজের সম্পর্কে খুব বেশি কথা বলা, সেগুলো কিন্তু সে বলতো না। এবার বাড়ির লোক তো সেটা নিয়েও একটা চিন্তায় রয়েছে যে এর আর কয়েক মাস পরে বিয়ে, এরকম অস্বাভাবিক আচরণ করছে কেন? সে কাজেও যাওয়া ছেড়ে দিয়েছিল, বাড়ির লোক বলে বলে আবার তাকে কাজে পাঠিয়েছে। কিন্তু তাকে এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে যে কেন কোনো কথার উত্তর দিচ্ছে না, সে বিষয়ে কিন্তু কোনো সদুত্তর পাওয়া গেল না। এইবারে যেটা হলো সেটা হচ্ছে একদিন রাতের বেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচন্ড ঝড় বৃষ্টি। এবার ওনাদের তো আর কি যে ঘরটা আর কি ওনার শ্বশুরমশাইয়ের যে ঘরটা যে পুড়ে গেছিল, সেই ঘরটা না ছাদের দিকেও ওই আগুনের শিখা লেগে সেই জায়গাটাও কিছুটা কালো কালো হয়ে গেছে। এবার সেটা একটা মিস্ত্রিকে ডেকে দেখানো হয়েছে। সেই মিস্ত্রি বলছে যে পুরো ঘরের আর কি প্লাস্টার ঠাস্টার ভেঙে সেটাকে নতুন করে করতে হবে। তো সেটা তখন অবধি করা হয়নি। এবার সেদিন
মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে, এবং সেটা সন্ধ্যে থেকে শুরু হয়েছে, অল্প অল্প হচ্ছিল এবং রাতের দিকে খুব বাড়াবাড়ি রকমের হচ্ছে। এবার বাড়ির সবাই বাড়িতেই রয়েছে, বাড়ির লোকজন। হঠাৎ করেই ঠিক রাত 1টা-1:30 নাগাদ মানে বাইরের গেটে একটা টাং করে আওয়াজ হয়। সবাই ভেবেছে যে ঝড় বৃষ্টিতে অনেক সময় গাছের ডালপালা ভেঙে পড়ে, তো সেরকমই কিছু একটা হয়েছে। কেউ বাইরে যায়ও নি এবং কেউ দেখেও নি যে কি হয়েছে না হয়েছে। আর প্রচন্ড বাজ পড়ছে সেদিন। এইবারে সেই দিন সন্ধ্যে থেকেই সোনালিদি যেটা লিখেছে যে ওনার মনে কিরকম একটা যেন একটা চিন্তা আসছিল যে কিছু একটা হতে চলেছে, কিছু একটা ঘটনা ঘটবে, এরকম একটা কিছু ওনার মনে বারবার বারবার আসতে থাকে। এইবারে ওরকম গ্রিলে একটা আওয়াজ হয়েছে, কেউই যায়নি, কি সবাই ঘরের ভিতরেই রয়েছে। এবার ওনাদের যে বাড়িটা ছিল সেটা হচ্ছে একদম বাইরের গেট, বাইরের গেটের পরে আরেকটা মাঝখানে কিছুটা দালান মতো অংশ, তারপরে আরেকটা গেট, তারপর একটা লম্বা বারান্দা, তারপরে সব ঘরগুলো শুরু। এবার যে যার ঘরে রয়েছে, ঠিক আবার মিনিট 10 পরে ওনাদের বারান্দার কাছে যে গেটটা রয়েছে সেখানে একটা ঢাং করে আওয়াজ হয়, বেশ জোরে। এবার উনি ভাবলেন যে মানে বাড়িতে তো সবাই ওই প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর সেই দিন কিন্তু সোনালিদির মেয়েরও শরীরটা ভালো ছিল না। তো উনি আর ওনার হাজবেন্ড মোটামুটি জেগেই ছিলেন। এবার সোনালিদির একটু খটকা লাগে যে বাইরে ঝড় বৃষ্টির গাছপালা পড়ে আওয়াজ আসতে পারে, সেটা হতে পারে, কিন্তু বারান্দার কাছে যে ওদের দরজাটা রয়েছে সেখানে আওয়াজটা কি করে এলো? তাহলে কি কেউ বারান্দার কাছে গেছে? এবার রাত 1:30 বাজে, ঘরের লোকই বা বাইরে বারান্দার কাছে যাবে কেন? এইবারে উনি কি করেছে সোনালিদি, উনি বাইরে বেরিয়েছে, ঘর থেকে বাইরে বেরিয়ে বারান্দার কাছে এসে দেখছে বারান্দার দরজাটা খোলা। এবার উনি ভাবছেন যে ওনাদের ওই দরজাটা সবসময় তালা দেওয়া হয়ে যায়, আর আজকে এরকম ঝড় বৃষ্টির দিনে সবাই সন্ধ্যের মধ্যে ঘরে চলে এসেছে, এই দরজাটা কে খুললো? আর কি কেউ বাইরে বেরোলো? এই ঝড় বৃষ্টির মধ্যে মধ্যরাতে কে বেরোবে? তো উনি দরজাটা দিয়ে মানে তখনও লক করেননি, দরজাটা এমনি ভেজিয়ে দিয়ে বাকি ঘরগুলোয় গিয়ে বলছে, আচ্ছা দরজাটা খোলা দেখছি, কেউ কি বেরিয়েছো তোমরা? তো সবাই বলছে না, সবাই তো ঘরে আছে, কে বেরোবে, এত রাতে কি দরকার আছে? এবার এই কথাবার্তাগুলো যখন হচ্ছে, তো হঠাৎ করেই মানে ওপরের যে দোতলায় যে ঘরটা ছিল সেই ঘরে, যে ঘরে আর কি ওই গৌরবাবু থাকতেন, সেই ঘরটা এমনি বন্ধই থাকতো, ওনারা কেউই ওই ঘরটা ইউজ করতো না, এমনি পয় পরিষ্কার রাখা হতো, সপ্তাহে 1 দিন করে পরিষ্কার করা হতো এবং ঘরটা বন্ধ থাকতো। এবার হঠাৎ করেই সবাই শুনতে পায়, মানে একতলা দোতলা মিলিয়ে ঘর তো ছিল, সবাই শুনতে পায় যে ওই ঘর থেকে একটা আওয়াজ আসছে। এবার যখনই আওয়াজগুলো আসা শুরু হয় তখন কিন্তু সবাই ভাবে যে যেহেতু ঘরটা বহুদিন থেকে প্রায় 10 বছর হয়ে গেছে, তখনও 10 বছর কমপ্লিট হয়নি, তো 8-9 বছর হয়ে গেছে যে উনি মারা গেছেন, তারপর থেকে ওই ঘরে কেউ থাকে না। তো ভেবেছে যে এই প্রবল ঝড় বৃষ্টিতে হয়তো জানলা ঠালনার শিকল ভেঙে ঠেঙে হয়তো জল ঢুকছে বা হাওয়ায় আওয়াজ হচ্ছে। তো সবাই ভাবলো যে একবার দেখা যাক কি হচ্ছে। এবার ঘরে বইপত্র প্রচুর আছে, ওনার কিছু জিনিসপত্রও রাখা রয়েছে, ঘরের কিছু এক্সট্রা জিনিসপত্র ওই ঘরে রাখা আছে। এবার হঠাৎ করেই সোনালিদির হাজবেন্ড বলে যে ঠিক আছে আমি গিয়ে দেখে আসছি। তো উনি ওপরে যায়, গিয়ে মানে উনি কি দেখেছেন কি দেখেনি সেসব পরে আমি বলছি। তো উনি না মানে ওখানে গিয়ে আর নিচে নামছে না। এবার সোনালিদি এদিক থেকে জিজ্ঞেস করছে, ওনারা আরো যারা বাড়ির লোকজন তারা বলছে যে কিরে ঘরে সব ঠিক আছে তো, জল টল ঢুকছে নাকি, জানলা কি ভেঙে টেঙে গেছে, বহুদিন তো এই ঘরটা মেনটেন্যান্স করা হয় না সেভাবে। কিন্তু ওপর থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। এবার সকলের একটু খটকা লাগে। সঙ্গে সঙ্গে সোনালিদি আরো বাড়ির লোকজনরা তারা উপরে গেছে। এবার উপরে যখন গেছে, গিয়ে ওই ঘরের সামনে দেখছে মানে দরজার বাইরেই সোনালিদির হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, উনি আর ভিতরে ঢোকেনি। এবং বাকিরা যখন উকি দিয়ে দেখছে, মানে সোনালিদির হাজবেন্ড না মানে কোনো একটা কিছু দেখে মানুষ যদি স্তম্ভিত হয়ে যায় যেভাবে তাকাবে, ঠিক সেরকমই একটা দৃষ্টি। এবার ভাবছে যে কি দেখছে। এবার গেছে সবাই, মানে পরিবারের ওখানে যে কজন ছিল, যে কজন উপরে এসেছিল, সবাই দেখছে যে গৌরবাবুর ঘরে গৌরবাবু নিজের বিছানার উপরে যেভাবে আর কি উনি হাঁটু গেড়ে বসে থাকতেন, ঠিক সেইভাবে উনি চোখটা বন্ধ করে বসে আছে। রাত তখন 1:30 বেজে গেছে।
এবং সবাই ওনাকে যেভাবে, মানে এরকম নয় যে এটা কোনো ছায়ামূর্তি বা উনি হাওয়ায় ভেসে আছেন, এরকম কিন্তু কিছু নয়। একদম একটা মানুষ যেভাবে বসে থাকে ঠিক সেইভাবেই উনি বসেছিলেন। কেউ দেখে বলবে না যে ওই মানুষটা আজ থেকে প্রায় 10 বছর আগে মারা গেছে। বোঝার কোনো উপায় নেই। এটা দেখে না, মানে ওনার যে সোনালীদির আরো যে 2-3 জন যা ছিল তারা তো মানে চিৎকার করে ওখান থেকে মানে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, এবং বাকি যারা ছিল তারাও মানে একেবারে ভয় ঠক করে কাঁপছে, স্তম্ভিত হয়ে গেছে, চমকে গেছে দেখে। মানে যেটা খুব স্বাভাবিক, মানে একটা মানুষ যে এত বছর আগে মারা গেছে তাকে ওইভাবে দেখছে, এবং তার মধ্যে আবার আরেকজনের বিয়ে হয়েছে, অন্য সে নতুন যা এসেছে সে তো দেখেই নেই মানুষটাকে। তো মানে সবকিছু মিলিয়ে একটা মানে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সবাই মানে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে এটা বোঝার জন্য যে তারা ঠিক দেখছে কিনা। এবার এত কিছুর মধ্যেও না সোনালীদির কিন্তু যে পরিমাণ সবাই ভয় পেয়েছিল, উনি কিন্তু সামহাউ অতটা ভয় পাননি, এবং সবাই ভয়ে ওনাকে না ডাকার সাহস পাচ্ছে না। সেখানে কিন্তু সোনালীদি না হঠাৎ করেই, মানে উনি গৌরবাবুকে ভালোবেসে একটা নামে ডাকতেন, তো উনি সেই নামে, যেহেতু জ্যাঠা শ্বশুর ছিল তো উনি সেই নামেই ডাকে, এবং খুব অদ্ভুতভাবে উনি কিন্তু চোখ খোলেন, এবং এই চোখ খোলা দেখে বাকি বাড়ির লোকজন ভয়ে একদম ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওখানে মানে 3-4 জন মতো ছিল। সেটা হচ্ছে সোনালীদির মানে আর এক শ্বশুরমশাই ছিলেন, আর ওনার বর ছিল, এবং আরেকজন যা ছিল, এবং আরেকজন দেওর ছিল। তো উনি না মানে জাস্ট চোখটা খুলে, সে স্বাভাবিক মানুষ যেভাবে কথা বলে উনি সেভাবেই বলছেন যে তোমরা আমাকে দেখে কেউ ভয় পেও না, আমি তোমাদেরকে কথা দিয়েছি, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি যেদিন চলে যাব এই পৃথিবী থেকে আমি তোমাদেরকে বলে যাব। তো সোনালীদি তখন মানে ঝরঝর করে কাঁদছে, এবং উনি বলছেন যে মানে আমরা তো অমুক দিনে, মানে দিনটা দিনক্ষণটা আর কি মেনশন করে বলে যে তুমি তো সেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলে, সবাই মিলে বাড়ির সকলে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে তোমার সমস্ত যে সৎকারের কাজ বা পারলৌকিক কাজ সেগুলো হয়েছে, এগুলো কি তাহলে? তুমি সত্যিই আছো? তুমি এখনো বেঁচে আছো? তখন উনি মৃদু হেসে বলছে যে হ্যাঁ, আমি এখনো বেঁচেই আছি। এবার দেখুন, এই অবধি ঘটনাটা শুনে আপনাদের হয়তো মনে হতে পারে যে এই রকম আবার হয় নাকি, বা এগুলো কি সত্যি বাস্তবে সম্ভব? তো উনি কিন্তু মানে ওনার সেই সময় সোনালীদি বলছেন যে আমার মনের মধ্যে প্রচন্ড ভয় করছে, আমার হাত পা রীতিমতো কাঁপছে, কিন্তু আমি নিজে এটা কোনোভাবেই ভাবতে পারছি না যে আমি যাকে চোখের সামনে দেখছি সেই মানুষটা আর পৃথিবীতে নেই। মানে সেটা দেখে কেউ বলবে না, কিন্তু মানুষ নিজের চোখে যেটা দেখেছে আজ থেকে প্রায় 10 বছর আগে, 9 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছে, যে ঘটনার সাক্ষী সবাই রয়েছে, সেটা কি করে ভুল হতে পারে? তো এই প্রশ্ন যখন সোনালীদি করে ওনার সেই জ্যাঠা শ্বশুরকে, তখন উনি বলেন যে আমি তো মানে এই আধ্যাত্মিক দিকে নিজেকে খুব মনোনিবেশ করেছিলাম। আর আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে উনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, উনি অধ্যাপক ছিলেন, প্রচুর পড়াশুনো করতেন, প্রচুর বিষয় ওনার প্রচুর নলেজ ছিল। তো এইরকমই কিছু পড়তে উনি না মানে দৈবিক যে ব্যাপারগুলো রয়েছে, সাধনার যে ব্যাপারগুলো রয়েছে, সেই জিনিসগুলোর প্রতি কিন্তু ওনার ঝোঁক আস্তে আস্তে বেড়ে গেছিল, এবং সেখান থেকেই কিছু বই পড়ে বা আরও কোনো ভাবে, হয়তো সেটা আর সোনালীদি জানেন না ঠিক কিভাবে, কিন্তু উনি মানে ওনার সেই জ্যাঠা শ্বশুর নিজের শরীর থেকে, দেখবেন এগুলো কিন্তু অনেক বড় বড় ঋষি মনীষী বা যারা আগেকার দিনে আমরা অনেক গল্প শুনেছি যে যাদের সত্যিকারের সাধনার প্রচুর বল থাকতো, তাদের শরীর হয়তো একদিকে পড়ে থাকতো, কিন্তু তাদের প্রাণ, তাদের যে আত্মা, সেটা সূক্ষ্ম দেহে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এবং সেই ধরনের মানে যোগ সাধনায় কিন্তু তারা উত্তীর্ণ হয়েছিলেন, তারা পারতেন এই কাজগুলো করতে। এ ধরনের অসম্ভব জিনিসকে কিন্তু তারা সত্যিকারেরই সম্ভবপর করতে পেরেছিলেন। এইবারে উনি যেটা জানান, যে উনি খুব আস্তে আস্তে কথা বলছিলেন, তো যেটা জানান যে উনি এরকম সাধনার করতে এই জিনিসটা উনি করতে সক্ষম হয়েছিলেন যে ওনার শরীর পড়ে থাকবে, শরীরে সেই সময় প্রাণটা থাকবে, কারণ ওনার প্রাণ বেরিয়ে সূক্ষ্ম দেহে সেই আত্মাটা বেরিয়ে সে হয়তো কোনো সাধনার জায়গায় হোক বা এমন কোনো জায়গায় যেখানে সে যেতে চাইছে, সেই যে
জিনিসটা সেটা কিন্তু উনি আত্মস্থ করেছিলেন। এবং যেদিন ওনার মানে দুপুর অবধি উনি বাড়ি নামেননি এবং ওনার শরীরে কোনো প্রাণ ছিল, ডাক্তারবাবু এসে বলেছিলেন যে হ্যাঁ এই মানুষটি আর এই জগতে নেই, সেটা কিন্তু সত্যি কথাই। কিন্তু তার মানে এই নয় যে উনি সেই দিনই মারা গেছেন, সেটা কিন্তু নয়। মানে পার্থিবভাবে হয়তো সেটা, কিন্তু উনি সূক্ষ্ম দেহে ওনার পার্থিব শরীর ছেড়ে উনি কিন্তু কোনো একটা যোগ সাধনার বলে উনি বেরিয়ে গেছিলেন। এবং তারপরে ওনার এই পার্থিব শরীর যখন বিভিন্ন যেভাবে আর কি মানুষের পরিণতি হয় সেগুলো যখন করা হয়, তখন কিন্তু উনি আর নিজের পার্থিব শরীরটাকে সেভাবে ফিরে পাননি। এইবারে বিষয়টা যেটা হয় যে এই কথাগুলো যখন উনি বলেন, মানে বাকিরা না পুরো স্তব্ধ হয়ে শুনছে। মানে তারা এরকম কথা কখনো শোনেও নি। আর এরকম বিষয় যে হতে পারে, মানে আমরা অনেক গল্পে অনেক কিছু আমরা শুনে থাকি, কিন্তু সত্যি সত্যি যে ওনাদের পরিবারে এরকম কোনো ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুব বিশ্বাস করতে পারছিল না। কিন্তু সোনালিদি প্রত্যেকটা কথা বিশ্বাস করেন এবং উনি বলেন যে তুমি তাহলে এসেছো আমাদের মাঝখানে। তখন উনি বলেন যে আমার এবার সত্যি সত্যি সময় হয়ে গেছে এই সূক্ষ্মদেহ ত্যাগ করার। আর আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমাকে নিয়ে চিন্তা করো না, আমার যেদিন আমার চলে যাওয়ার হয় আমি সেদিন তোমাদেরকে বলে যাব। আমি সেটা তো বলতে এসেইছি, কিন্তু তাছাড়াও তোমাদের যে সামনে যে বিশাল বড় বিপদ রয়েছে সেই বিপদ থেকে আমি তোমাদেরকে সাবধান করতে এসেছি। এবার মানে বাকি আর কি যারা ছিল ওখানে তারা বলছে কিসের বিপদ, আর তুমি বা এতদিন কোথায় কোথায় তোমার এই সূক্ষ্ম দেহে ঘুরে বেড়াচ্ছ, মানে ওনাকে অনেক প্রশ্ন করে। কিন্তু উনি বলেন যে এত কথা তো আমি তোমাদের এখন বলতে পারবো না, এত কথা বলার মতো আমার কাছে সময়ও নেই, আমি আবার আসবো। তবে একটা কথা তোমাদেরকে বলি, মানে উনি তখন মানে এই যে ওনাদের পরিবারে যে পরপর পরপর অনেক রকমের খারাপ জিনিসপত্র ঘটছে, উনি অ্যাকচুয়ালি সেইটা নিয়ে ওনাদেরকে সতর্ক করতে এসেছিলেন। তো বিষয়টা কি ছিল, উনি যেটা বলেন যে ওই যে ছোট ছেলে, যে ছেলেটি আর কি কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছিল, ওনার শ্বশুরমশাইয়ের যে ৩ ভাই তার যে ছোট ভাইয়ের যে ছোট ছেলে, তো সেই ছেলে নাকি মানে নিজস্ব মানে সে ছোট থেকেই আর কি একটু চাপা স্বভাবের। আমি আপনাদেরকে বললাম যে সে খুব বেশি নিজের বিষয় শেয়ার করতো না। তো প্রবলেমটা যেটা হয়, সে যে ভুলটা করে যে সে মনে মনে না এই গৌরবাবুকে খুব ভালোবাসতো এবং উনি খুব নির্ভর করতো, যে উনি ভাবতো মানে ওই ছেলেটা ভাবতো যে গৌরবাবুই ওর জীবনের সমস্ত কিছু ঠিক করে দেবে, সব কিছু ভালোভাবে হবে। কিন্তু হঠাৎ করে এই গৌরবাবু চলে যাওয়াটা না ও মেনে নিতে পারে না। এবং ও ভাবতো যে ওর পড়াশুনো সব কিছু যদি গৌরবাবু থাকতো অনেক ভালোভাবে হতো, অনেক ভালো জায়গায় যেতে পারতো। কিন্তু হঠাৎ করে ওনার চলে যাওয়াটা ওর উপরে কিন্তু বিশাল একটা প্রভাব সৃষ্টি করে। এইবার ও কি করে, ও আস্তে আস্তে একটু অন্যরকম দিকে চলে যায়। অন্যরকম দিকে বলতে ওকে একজন বলে যে তুমি যদি অমুক একটা লোক আছে তার সে যেভাবে বলবে সেভাবে যদি তুমি কিছু ক্রিয়া আদি করতে পারো তাহলে কিন্তু তোমার জীবনে অনেক উন্নতি হবে। এবং এই বলে সে ওকে বিপথে চালিত করে এবং ও নিজের অজান্তেই এই ধরনের কালো বিদ্যার মানে মধ্যে ও কিন্তু জড়িয়ে পড়ে এবং ও নিজের ঘরে ওই মানে প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু এই ধরনের জিনিসপত্র করতো। এবং ওই যে ও 4 দিনের জন্য নিখোঁজ হয়ে গেছিল, ও যে কাউকে কিছু বলছিল না, সেটাও কিন্তু এরকম কোনো ক্রিয়া আদি করার মানে ফলেই কিন্তু ওর সাথে এটা ঘটে। এবং ও মনে করতে পারে না যে 4 দিন ও কোথায় ছিল, কি করেছে, কি ওর সাথে হয়েছে ও নিজেও জানে না। এবার এইগুলো তো করেছিলই, তা সত্ত্বেও ওই যে আমি বললাম যে ওদের ঘরের আশেপাশে যে একটা জঙ্গল মতো ছিল সেটাও পরিষ্কার করে। তো যেটা ও কাউকে বলেনি সেটা হচ্ছে যে ওইখানে ও ভুল করে মানে ওকে ভুল বোঝানো হয়েছিল, ও একটা সাপকে ওখানে মেরে ফেলে এবং যেই সাপটাকে ও মেরে ফেলে সেটা কিন্তু ওখানকার বাস্তু সাপ ছিল, সাপটাকে মেরে ফেলেছে। এবার এই সব কিছু মিলিয়ে প্রভাবটা কিন্তু পুরো পরিবারের উপরে পড়ছে। ব্যবসা বন্ধ হয়ে গেল, ওর তো কিরকম পাগল পাগল অবস্থা, বাড়ির যারা বাচ্চা ছিল তারা ঘন ঘন অসুস্থ হতে লাগলো, সবকিছু খারাপের দিকে হচ্ছে, কোনো ভালো কাজ হতে গেলেও প্রচন্ড বাধা বিপত্তি আসছে। এই করে করে আস্তে আস্তে কিন্তু সংসারে একটা কালো সময় বা একটা খারাপ সময় কিন্তু নেমে আসতে থাকে। এইগুলো যখন পরিবারের সবাই যখন শোনে তারা পুরো অবাক হয়ে যায় এবং উনি বলেন যে আমার কাছে খুব বেশি সময় নেই, এবার আমাকে আমার সূক্ষ্মদেহ ত্যাগ করতে হবে, আমি আবার আসবো এবং আমি এসে বলবো কিভাবে কি করতে হবে।
তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থাকবে এবং নিজেদের ভালো মন্দগুলো বুঝে থাকবে। এবং ওই ছেলেটার কথার ক্ষেত্রে বলে যে আমি ওর জন্য, ও আমাকে, আমি জানি ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ওকে সঠিক পথে চালনা করাটা এবার খুব দরকার। এই বলে উনি সবার চোখের সামনে দিয়ে উনি অদৃশ্য হয়ে যান। এবং এরপরে উনি দুবার আর ওনাদের বাড়িতে এসেছিল, এবং তার মধ্যে একবার উনি একটা ফল একটা জায়গায় রেখে যান, বলেন যে তোমরা ঠাকুর ঘরে যাবে, গিয়ে দেখবে একটা ফল রাখা আছে। সেই ফলটা মানে ওনার সেই দেওরকে আর কি খাওয়ানোর জন্য বলে। এবং ওকেও সামনে, মানে ও যখন সামনে থেকে দেখে ওই গৌরবাবুকে, সে মানে প্রচণ্ড কাঁদছে। সে বলছে তুমি কেন চলে গেলে, তুমি যদি বেঁচেই থাকবে তাহলে তুমি কেন আমাদের সাথে থাকো না? সে নানান বাচ্চাদের মতো সে প্রশ্ন করছে। যাই হোক, তো সেই ফলটা খেয়ে আস্তে আস্তে সে কিন্তু স্বাভাবিক জীবনে ফেরে। এবং ওই যে ও সাপটাকে মেরেছিল তার জন্য একটা প্রায়শ্চিত্ত করতে বলে। তো সেই সমস্ত কিছু করে আস্তে আস্তে কিন্তু এই সোনালী দিদের পরিবারে যত সমস্যা ছিল, ওনার মেয়ের অসুস্থতা ছাড়ছিল না, সোনালী দিও মাঝে মধ্যে খুব অসুস্থ হয়ে পড়তেন, ওনার আর এক জায়ের ছেলে মেয়ে তারাও অসুস্থ হয়ে পড়ছিল। অদ্ভুতভাবে কিন্তু মানে গৌরবাবু আসার পর উনি যেভাবে বলে দিয়েছিলেন, তারপর থেকে কিন্তু মানে পরিবারের যে খারাপ সময়গুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকে। এবং আরো মজার বিষয় হচ্ছে যে ওনাদের পাশের বাড়ির একজন ছিল, তিনি একবার গৌরবাবুকে দেখে ফেলেন আসতে, কিন্তু সেটা তখনও বুঝতে পারেনি। সে বলছে তোমাদের বাড়িতে কেউ এসেছিল, গৌরের মতো দেখতে লাগছিল পুরো, কিন্তু ওনারা তখন না মানে পুরোটা মিথ্যেও বলতে পারেনি, পুরোটা সত্যিও বলতে পারেনি। বলছে হ্যাঁ একজন আত্মীয় ছিল ওনার মতোই দেখতে, কিন্তু মানে যা হয় আর কি, এরকম একটা ঘটনা শুনলে কেউ তার বিশ্বাস করবে না, কিন্তু ওনাদের পরিবারের প্রত্যেকেই কিন্তু এই ঘটনার সাক্ষী রয়েছে। এবং তারপর থেকে কিন্তু সেই ছেলেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এবং সে আর এরকম কোনো কিছুর সাথে নিজেকে যুক্ত করে না। সে যেরকম পাগল পাগল হয়ে গেছিল সেই জায়গা থেকে সে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যায়, আর ওনাদের পরিবারে আর এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। তো এইটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘটনাগুলো একটু সবার সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।